যারা 1990 দশকের যারা জন্মগ্রহণ করছেন তাদের জন্য মনে হয় যে নোকিয়া ছিল একমাত্র মোবাইল যেটা পৃথিবীতে সবচেয়ে বেশি, নোকিয়া কত সিরিজ আমার ঠিক মনে নেই, এতটুকু একটা মোবাইল পৃথিবীতে সবচেয়ে বেশি সেল হয়েছে এখন পর্যন্ত। ওয়ার্ল্ড রেকর্ড, গ্রিনেস বুক অফ রেকর্ডে তাদের ওই একটা মোবাইল মানে সেলিং প্রোডাক্ট হিসেবে আছে, এখনো আছে, যে যেটা পৃথিবীতে সবচেয়ে বেশি সেল হয়েছে। নোকিয়া কত যেন মডেলটা 1200 কত যেন আমার ঠিক মনে নাই, সবার হাতে হাতে ছিল নোকিয়া মোবাইলটা। এখন নোকিয়া কোথায়? 2024 সালে নোকিয়া কোথায়? প্রবলেমটা কোথায় জানেন? নোকিয়া মেন যে ফলিং আমি মনে করি সেটা হচ্ছে নোকিয়া স্রোতের সাথে গা ভাসাইতে পারে নাই, তাদের স্ট্র্যাটেজি ভুল ছিল। ঠিক আছে, তারা, আমি যখন 2013 সালে আমি একটা মোবাইল কিনি, আমার মানে অনেক টিউশনি জমানো টাকা দিয়ে নোকিয়া E7 কিনি। আপনি এখনো মার্কেটে সার্চ দিতে পারেন গুগলে, নোকিয়া E7 2012 সালে আমি কিনি। দাম ছিল কত? 47,500 টাকা। আমার প্রায় সারা জীবনের সম্বল বলতে পারেন, সেইটা দিয়ে আমি একটা মোবাইল কিনছি খুব শখ করে, নোকিয়া E7 সিম্ফনি, মানে সিম্ফনি না, সরি, মানে সিমব্রিয়ান। যে মানে এখন তো যেমন অ্যান্ড্রয়েডে একটা মানে প্রসেসর ইউজ করে, যেমন হচ্ছে অ্যাপেল ইউজ করে হচ্ছে iOS, যে মানে প্রোগ্রাম, বা যাই হোক, অত কিছুতে না, যে আপনি বুঝে গেছেন আমি কি বলতে চাচ্ছি। তারা ইউজ করতে চাইছিল যে উইন্ডোজ মোবাইল গুলা। ঠিক আছে, আমি পাইছিলাম সিমব্রিয়ান মোবাইল। তো মোবাইল যখন হাতে নিলাম, খুব প্রিমিয়াম কোয়ালিটি। তখন অনেক নাটকে এই মোবাইলটা আমরা সবার হাতে হাতে দেখছি, এখন যেমন আইফোন দেখি ওরকম তখন আমরা দেখতাম যে সিমরিয়ানের E7। বাট একটা টাইমে আমি দেখলাম তখন নোকিয়া মানে অ্যান্ড্রয়েড মাত্র বুম করতেছে, তাদের প্লে স্টোর আপডেট করতেছে, গেমস বলেন, তখন ওই যে নিনজা ফ্রুট কাটার যে গেমস সবার মোবাইলে মোবাইলে খেলতেছিল। তারপর ওই যে এখনো মানুষ খেলে, ওই যে কি কি পাজেল মিলায়, কি কি পাজেল মিলায় মিলায় মানে ব্লক করে করে যে এইগুলা খেলে, এখনো খেলে কিন্তু মানুষ, আমি দেখছি। তো ওই সফটওয়্যার গুলা না আমি পাইতাম না আমার সিমরিয়ানে। ঠিক আছে, উইন্ডোজ মোবাইল সিমরিয়ানের একটা নতুন ভার্সন, আমি মনে করছি এটা হয়তো আরো আপডেটেড হবে, হবে। ঠিক আছে, নাথিং। তাদের বিল কোয়ালিটি ভালো ছিল। আমার এক বন্ধু ছিল, তার ওজন ছিল প্রায় 100 কেজির মতো, সে ওই মোবাইলটার উপর দাঁড়াইছে। মানে নোকিয়া একটা জায়গাতেই ফেমাস ছিল যে তারা আসলে ওই যে নোকিয়ার মোবাইল দিয়ে বলতো যে আম পারা যায়, আম, মানে নোকিয়া মোবাইল দিয়ে আমের মারলে আম পড়ে যেত, মোবাইলের কিছু হইতো না। ঠিক আছে, এতটা স্ট্রং ছিল। ওইটা ছিল আসলে কঙ্কর গরিলা গ্লাস, ওইটাকে বলে। ওই মোবাইলের উপর আমার বন্ধু দাঁড়াইছিল প্রায় 5 মিনিট, কিচ্ছু হয় না, মোবাইল পুরো ফ্রেশ। কিন্তু আমার যদি ইউজ কেসই না থাকে, আমার আজকে শখ হইছে আমি বাইক কিনবো, মোবাইল একটা ভালো কিনবো, সেটা যদি আমি আজকে না পাই, 5 বছর পরে হয়তো আমি এটা করব না। আপনি স্কুল লাইফে যে বাদরামি করছেন, মানে মানে বেয়াদবি করছেন, ফাজলামি করছেন, মজা করছেন, এখন একটা বয়স পরে কি আপনার এইগুলা করতে ইচ্ছা করে? অনেক স্যারকে মনে মনে গাইলিছে, না রে স্যার কি পড়াইতেছে, এত কিছু করছে, এখন কি করেন? করেন না। কারণ কি? কারণ ম্যাচুরিটির একটা ব্যাপার আছে, আপনি এখন ম্যাচিউর। ঠিক আছে, সো যেহেতু ম্যাচুরিটির কথা বলতেছি, সেই জন্যই আমি বলতেছি যে যে একটা ম্যাচুরিটি পরে আপনি আজকে চিন্তা করতেছেন যে 10 বছর পরে আমি একটা ফ্ল্যাট কিনবো। হ্যাঁ, ভেরি গুড, আপনার উচ্চাকাঙ্ক্ষা থাকা ভালো, বাট লিভিং স্ট্যান্ডার্ড বলে একটা ব্যাপার আছে। আপনার এখন মনে হয়েছে যে একটা বাইক আমার কেনা দরকার, সেটা আপনি চিন্তা করলে 2 বছর পরে কিনবো, হবে না। আপনার ওই ওই জায়গা যাওয়ার পর আপনার সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে, আপনি বিয়ে শাদী করবেন, আপনার বাচ্চা কাচ্চা হবে, তখন আর আপনার বাইক চালানোর মতো ওইরকম মোটিভেশন থাকবে না, তখন আপনার ফ্যামিলি টানতে টানতেই জীবন শেষ। তা আমি যেটা করতাম, আমার যখন যেটা ভালো লাগতো আমি তখন সেটা কিনতাম, যেভাবে হোক। এমন হয়েছে আমি যখন প্রথম বাইক কিনি, আমি 500 টাকা ধার করেও কিনছি। 500 টাকা, মানে 27,000 টাকা বাইক ছিল, একজনে আমাকে 5,000 টাকা দিচ্ছে, আমার কাছে 13,000 টাকা ছিল, একজনের থেকে 2,000 নিচ্ছে, একজনের থেকে 500 নিচ্ছে, একজনের থেকে 700 নিচ্ছে। সবাই আমাকে ট্রাস্ট করতো, সবাই আমাকে টাকা দিচ্ছে। ট্রাস্টের জায়গাটা হচ্ছে ওই জায়গাটা। সো এটাই বললাম যে প্রথম যে কথাটা ছিল যে নোকিয়া কেন হারাই গেল, এই যে এই রিজন, সে সময়ের সাথে তাল মিলাতে পারে নাই। এখন দেখেন শাওমি আসছে, ইনফিনিক্স আসছে, ওপো আসছে, অনেকে হয়তো জানেন না, ওপো এবং ভিভো এটা একই কোম্পানির দুইটা প্রোডাক্ট, একই কোম্পানি, গুগল একটু সার্চ করে দেখবেন। ঠিক আছে, একই মালিকের, দুইটা আলাদা নামে সে চালাইতেছে। এবং বর্তমানে আমি বলবো যে ভেড়ার পালের মতো মোবাইল আসতেছে, ভেড়ার পাল, নতুন নতুন মোবাইল, নতুন নতুন ফিচার, নতুন নতুন আসতেছে, মানুষ কিনতেছে, ধুমায় কিনতেছে। ঠিক আছে, সো নোকিয়া কোথায় হারাই গেল? তাদের কি টাকা ছিল না? টাকা ছিল, তারা মার্কেটটা বুঝতে পারে না, হারাই গেছে। ইয়াহু একটা টাইমে এত জনপ্রিয় ছিল, যখন জিমেল ছিল না, সেই ইয়াহু বিক্রি হয়ে গেছে। ঠিক আছে, তাদের কাছে এতটা টাকা ছিল যে তারা মানে বড় বড় প্রতিষ্ঠান কিনে ফেলতে পারতো।
কিন্তু তারা সময় ইউটিলাইজ করতে পারে না, তারা বুঝতে পারে না কখন বিজনেসটা ধরা দরকার, কখন বিজনেসটা ছাড়া দরকার। ঠিক আছে। আর এখানে ম্যানেজমেন্টের অনেক ফল্ট থাকে, এটা না বলি, এটা পরে কোনো একটা ভিডিওতে বলবো, যে তারাও কিন্তু সাস্টেন করতে পারে না, ইয়াহু বিক্রি হয়ে গেছে একদম, মানে নিশ যে প্রাইস, সেই প্রাইসে তারা বিক্রি হয়ে গেছে। সো আপনাকে ট্রেন্ডের সাথে যাইতে হবে। যদি আপনি ট্রেন্ড ফলো না করেন, আপনি হারা যাবেন, কেউ আপনাকে চিনবে না। আপনার একটা ব্র্যান্ড ইমেজ তৈরি করতে হবে, মানুষ আপনাকে পচাবে, গালি দিবে, মানে বিশ্রী ভাষায় কমেন্ট করবে। আমার মনে হয় না সালমান মুক্তাদির থেকে বেশি গালি বাংলাদেশে কেউ খাইছে, এবং সালমান মুক্তাদির কিন্তু প্রত্যেকটা কমেন্টের আবার ইউনিক রিপ্লাইও দিত, এখনো দেয়। ঠিক আছে, এত বেশি গালি সে খাইছে। ঠিক আছে, তারপরও কিন্তু সে এখনো, আমি মনে করি যে একজন টপ ইউটিউবার, সে যদি এখনো চিন্তা করে যে আমি ইউটিউবকে আমার লাইফের প্যাশন হিসেবে নিব, তার সাথে কেউ কম্পিট করতে পারবে না। ঠিক আছে। সো আপনি গালি খাবেন, এটাই ফার্স্ট। আপনি যখনই কোনো কিছু নিয়ে গালি খাবেন, মনে রাখবেন ওইটা হচ্ছে আপনার, আপনি যে সঠিক দিশায় যাচ্ছেন ওইটা হচ্ছে তার ইন্ডিকেটর। একটা ইন্ডিকেটর তো বুঝেন, পিসি অন করলে পিসির একটা লাইট জ্বলে, লাইটটা জ্বললে আপনি বুঝতে পারেন পিসিটা অন হয়েছে, নাহলে কিন্তু বুঝতে পারেন না। ঠিক আছে, ওই পিসের যে লাইটটা, ওইটা হচ্ছে ইন্ডিকেটর। আপনি যখনই কোনো বিজনেস বা কোনো কিছু করবেন, তখন যখন আপনি গালি খাবেন, মানুষ আপনাকে বলবে এটা হবে না, এটা করিস না, এটা করে কেউ সাকসেস হয় নাই, এটা করলে সামনে তোর কোনো ফিউচার নাই। আপনি যত গালি খাবেন, আপনার যদি ডিটারমাইন্ড মানে কনফিডেন্ট ঠিক থাকে, আপনি আগায় যাবেন। সেটা আপনি টিকটক করেন, আপনি ইউটিউবে রিলস করেন, যাই করেন না কেন, আপনি আগায় যাবেন। আপনি একটু যদি রিসার্চ করেন, একটু আমি বলবো, একটু অল্প একটু, মাত্র 10 থেকে 15 মিনিট, ভারতে বর্তমানে মানে স্টার্ট আপ বিলিনিয়ানের সংখ্যা প্রায়, আমি যতটুকু দেখছিলাম যে 20 জন ইয়াং বিলিনিয়ার, মানে 20-30 বছরের আগেই তারা বিলিনিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তো কিভাবে হয়েছে? দুর্নীতি করে হয়েছে না, পরিশ্রম করে হয়েছে। ভারতীয়রা যেসব জায়গায় যায় তারা পরিশ্রম করে। ঠিক আছে, আমার বন্ধু যে নিউজিল্যান্ডে থাকে, যে ইউকে তে থাকে, ইউএসএ থাকে, তারা সবাই বলে আমেরিকার ভারতীয়রা প্রচুর পরিশ্রমী এবং তাদের কমিউনিকেশন স্কিল টপ নচ। তারা যে কোনো পরিবেশের সাথে খাপ খাওয়াইতে পারে, যারা সবাই পারে না। ঠিক আছে, তারা আগে যেতেছে, আমরা শুধু কি করতেছি, বয়কট বয়কট বয়কট। ভাই বয়কট করেন, অসুবিধা নাই, কিন্তু মানে আহ, আপনার যে প্রতিযোগী, প্রতিযোগী থেকে আপনি শিক্ষা নিতে পারেন, অসুবিধাটা কোথায়? শিক্ষা নেন, তারা কোথা থেকে পারচেস করতেছে, কি করতেছে। আপনার শত্রু আপনার মানে আপনার জন্য অনেক কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিয়ে আসতে পারে। থ্যাংক ইউ। পরে কোনো ভিডিওতে এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আমরা আসলে সময় দেই না, আমরা শুধু খুঁজি কোথা থেকে আহ 2 দিনে বড়লোক হওয়া যায়। জি ভ্যালি, গি ভ্যালি, আহ আলিশা পাট, ঠিক আছে, এইসব কোম্পানি আসে, আমাদেরকে দেউলিয়া করে চলে যায়। ঠিক আছে, ডেস্টিনি নামটা সবাই জানেন, আর জি ভ্যালি, আলিশা পাট, নামগুলো তো বললাম, দালাল, অনেক কোম্পানি আসছে গেছে। সাস্টেন করছে কয়জন? সাস্টেন করছে কয়জন? তো এটাই বলতেছি, আমরা চাই শর্টকাটে টাকা কামানো। হ্যাঁ, শর্টকাটে টাকা কামানো আমি আইডিয়া দিব, ওটাও আমি দিব, কিন্তু আমার সাথে কাজ করতে হলে আমার রুলস মানতে হবে, আমাকে বস হিসাবে গণ্য করতে হবে, চেইন অফ কমান্ড আপনাকে ফলো করতে হবে। আপনি যে কোনো জায়গায় কাজ করেন না কেন, আপনি যদি গিয়ে বলেন যে আমি বাপের বেটা বস, আমি কারো চেইন ফলো করবো না, কিচ্ছু হবে না আপনাকে দিয়ে। আপনার যদি বাপের অনেক টাকা থাকে, ফাইন, আপনি প্রভাব করতে পারবেন, প্রভাব প্রতিনিধিত্ব করতে পারবেন। কিন্তু যারা বিজনেস করতে চান বা ছোট থেকে বড় হইতে চান, তাদের জন্য আমি বলবো যে আমি অলওয়েজ ওপেন টু টক, বাট আপনাকে ডিটারমাইন হইতে হবে। আপনি বিজনেস করতে আসছেন, আপনাকে অনেক কিছু বুঝতে হবে, এবং সেটার জন্য অবশ্যই আমি টাইম দিব। আমাকে রিচ করতে হবে, এই কাজটা